আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। করোনায় বিশ্বব্যাপী 2,83,880 জনের মৃত্যু, আক্রান্ত 41,81,307, 14,93,556 জন সুস্থ হয়ে নিজ ঘরে। দেশে প্রথমবারের মতো অনলাইনে বিচার কাজ শুরু, উচ্চ আদালতে বিচার ছাড়াও জামিন শুনানি হবে নিম্ন আদালতে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সীমিত আকারে চলছে রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকান, কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মহামারী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত 2,83,880 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা 41,81,307, আর 14,93,556 জন সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে 13,66,753 জন করোনা আক্রান্ত, আর মৃত্যু হয়েছে 80,757 জনের। নিউ ইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 3,45,406 জন। করোনায় মৃতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। এখনও এখানে করোনায় শনাক্ত 2,20,000-এর বেশি রোগীর মধ্যে 31,930 জন মারা গেছেন। দেশে প্রথমবারের মতো শুরু হলো অনলাইনে বিচার কার্যক্রম। করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই বন্ধ ছিল আদালত, ফলে বিচার প্রার্থীরা পড়েন দীর্ঘসূত্রতায়। এই পরিস্থিতিতে অনলাইনে বিচার কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। আপিল বিভাগের একটি বেঞ্চ এবং হাইকোর্টে 3টি বেঞ্চে চলবে বিচার কাজ, আর নিম্ন আদালতে হবে শুধুমাত্র জামিন শুনানি। বিস্তারিত জানাচ্ছেন ড্যানিদ রং। করোনার সংক্রমণ রোধে অনেকদিন ধরেই বন্ধ আদালতের কার্যক্রম। বিচার কাজ বন্ধ থাকায় একদিকে যেমন বাড়ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তি বাড়ছে বিচার প্রার্থীদের। এমন প্রেক্ষাপটে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশে রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন এবং গেজেট প্রকাশ হওয়ার পর রোববার সুপ্রিম কোর্ট থেকে সিদ্ধান্ত আসে অনলাইনে বিচার কাজ পরিচালনার। এর জন্য নির্ধারণ করা হয় আপিল বিভাগে 1টি এবং হাইকোর্ট বিভাগে 3টি বেঞ্চ। জামিন শুনানি থেকে শুরু করে রিট, দেওয়ানি, ফৌজদারি মামলার বিচার চলবে এসব বেঞ্চে। এছাড়া নিম্ন আদালতে অনলাইনে হবে জামিন শুনানি। এ বিষয়ে আইনমন্ত্রী জানান, ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। ভার্চুয়াল উপস্থিতি সশরীরে আদালতে উপস্থিতি হিসাবে গণ্য হবে, এবং এই কারণেই ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশ দ্বারা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং মাননীয় প্রধান বিচারপতি প্র্যাকটিস ডাইরেকশনের মাধ্যমে কার্যপ্রণালী সেট করে দিয়ে বিচার কার্য চালাতে পারবে। এছাড়া অধ্যাদেশ প্রদত্ত ক্ষমতা অনুযায়ী আদালত বিচার কাজ, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং রায়ও প্রদান করতে পারবে, আর সবই করা যাবে তথ্যপ্রযুক্তি মাধ্যম ব্যবহার করে। ট্রায়াল, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, আর্গুমেন্ট এবং আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দিয়েছে। এই পদক্ষেপ বর্তমান সময়ের প্রেক্ষিতে মানুষের আইনি অধিকারকে রক্ষা করবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ড্যানিদ রং, মাই টিভি, ঢাকা। করোনা পরিস্থিতিতে ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কোথাও কোথাও বিপণী বিতান খুললেও ক্রেতা সমাগম হচ্ছে না। বিভিন্ন বিপণী বিতানে দেখা গেছে ক্রেতাদের আসার অপেক্ষা করছেন বিক্রেতারা, আর কয়েকদিনের মধ্যে ঈদের বাজারে কিছুটা চাঙ্গা হওয়ার প্রত্যাশা করছেন সবাই। এই লক্ষ্যে নতুন নতুন পণ্য দিয়েই দোকান সাজিয়েছেন বিক্রেতারা। সবাইকে নিরাপদে রাখতে এবং করোনা সংক্রমণ রোধে মার্কেটের প্রবেশ পথেই সবার দেহের তাপমাত্রা পরীক্ষা সহ ছিটানো হচ্ছে জীবাণুনাশক।
স্প্রে করা হচ্ছে, মানে যেটা করা হচ্ছে এটা কোনো সমস্যা না, পরীক্ষাও করা হইতেছে, এটাতে আমাদের কোনো খারাপ মনে হইতেছে না। টেম্পারেচার বেশি থাকলে আমরা ওগুলো ভিতরে ঢুকতে দিচ্ছি না, আমরা বাইরে মেডিকেল পাঠাতে। লস তো অবশ্যই হয়েছে, সেটা অনেক টাকাই লস হয়েছে, তো এখনও অনেক লস হইতেছে। তো আশা করতেছি পুরোটা তো আর পোষানো সম্ভব না, তো কিছুটা হইলেও হয়তো বা আমাদের আর কি হয়। করোনার করালো গ্রাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও সীমিত আকারে খুলেছে বিপণী বিতানের পাশাপাশি বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। কিন্তু রেস্তোরাঁ কিংবা ফাস্টফুডের দোকানে কিভাবে বজায় রাখা সম্ভব সামাজিক দূরত্ব? ভেতরে প্রবেশ, আসন গ্রহণ কিংবা খাবার বিতরণ প্রতিটি ক্ষেত্রেই মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। নেদারল্যান্ডসের আনহেম শহরে পরীক্ষামূলকভাবে চালু করা ম্যাকডোনাল্ডসের এই শাখাটিতে ঢুকতে হলে রাস্তা থেকেই বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। হলুদ বৃত্তাকার জায়গায় দাঁড়িয়ে করতে হবে ভেতরে প্রবেশের অনুমতির অপেক্ষা। আর প্রবেশমুখেই রয়েছে হাত জীবাণুমুক্ত করার সুব্যবস্থা। ভেতরেও দাঁড়াতে হবে চিহ্নিত জায়গায়, সুতরাং যেখানে সেখানে খেয়ালখুশি মতো দাঁড়ানোর দিন শেষ। আবার কাউন্টারের সামনে নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে জীবাণুমুক্ত টাচ স্ক্রিন ব্যবহার করেও দেয়া যায় খাবারের অর্ডার। মুহূর্তেই ব্যবহৃত স্ক্রিনটি স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন ম্যাকডোনাল্ডসের কর্মীরা। ভেতরের আসনগুলো এমনভাবে সাজানো হয়েছে যে বসতে হবে অন্তত 1.5 মিটার দূরত্ব বজায় রেখে, আর ভুলেও যেন কেউ কারো কাছে চলে না যান সেই ব্যবস্থা করতে সংযুক্ত করা হয়েছে বিশেষ স্টিকার। সুতরাং এখন আর আগের মতো কাউন্টারের সামনে ভিড় করে অর্ডার দিতে হবে না, নিজের খাবার আনতে হবে না নিজেকেই। ম্যাকডোনাল্ডসের কর্মীরা ট্রেতে সাজিয়ে পৌঁছে দেবেন খাবার। একইভাবে পার্সেলের প্রতিটি ধাপেও নেওয়া হয়েছে সুরক্ষিত পদক্ষেপ। সময় এসেছে আমাদের দেশেও এ ধরনের দৃষ্টান্ত অনুকরণের। আমিনুল মজলিস, মাই টিভি। করোনার কারণে যুক্তরাজ্যে আটকে পড়া 114 বাংলাদেশি ঢাকায় ফিরেছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সকালে তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ভাড়া করা ওই বিশেষ ফ্লাইটটি রোববার ব্রিটিশ সময় রাত 8:45 হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদ মুনা তাসনিম বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান। দেশে ফেরা এই যাত্রীদের স্বাস্থ্যগত অবস্থা পর্যালোচনা করে কোভিড-19 উপসর্গমুক্ত সার্টিফিকেটের ব্যবস্থা করে দিয়েছেন মিশনের কর্মকর্তারা। ফলে ঢাকা ফেরার পর স্ক্রিনিংয়ের কোনো জটিলতা পাওয়া না গেলে তাদের 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকলেই চলবে। শুধু সরকারের সমালোচনা নয়, মানবিক হয়ে মানুষের পাশে থাকতে বিরোধী মতের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান, করোনার বিরুদ্ধে জয়ী হতে সীমাবদ্ধতা নিয়েও সরকার কাজ করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ সচেতন থাকার তাগিদ দেন হানিফ। ক্ষমতার বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ, অযথা সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের যদি কোনো ভালো পরামর্শ থাকে এই দুর্যোগ মোকাবেলায় সেটা প্রকাশ করুন। সরকার অবশ্যই যে কোনো ভালো পরামর্শ গ্রহণ করবে। বর্তমান পরিস্থিতিতে সরকারি দল সহ সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি বিনীত অনুরোধ, এই দুর্যোগে অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনা মোকাবেলায় দেশে কুইক টেস্টিং জরুরি হয়ে উঠেছে। তিনি বলেন, দ্রুততম সময়ে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলে রোগীর চিকিৎসা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। সকালে এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী যে পদ্ধতিতে করোনা ভাইরাসের টেস্ট করা হচ্ছে তা শতভাগ সঠিক ফলাফল দিচ্ছে না। দ্রুততম সময়ে পরীক্ষা নিরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন জিএম কাদের। সেটা হলো কুইক টেস্টিং। আমাদের যে টেস্টিংটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে টেস্টিংয়ের কথা আমরা বলছি যে 100% কারেক্ট, সেটা কিন্তু 100% কারেক্ট রেজাল্ট দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দেখা যাচ্ছে যে 60-70% কারেক্ট হচ্ছে, কেননা যারা নিচ্ছেন স্যাম্পল কালেকশন সেখানে গলদ হচ্ছে অনেক সময়। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়েই মানুষকে সামাজিক রীতি এবং অন্যের স্পর্শ এড়িয়ে চলতে হচ্ছে। এসবের মধ্যে হ্যান্ডশেক বা
করমর্দনের উপরেই মহামারী পরবর্তী বিশ্বের সবচেয়ে বড় প্রকোপ আসতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। এর মধ্যে অনেকেই এই সামাজিক রীতি এড়িয়ে চলছেন। আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। হাত মিলিয়ে এতদিন ধরে কত কি না হয়েছে। বন্ধুরা একে অপরকে সম্ভাষণ জানিয়েছেন, অপরিচিত জনদের মধ্যে হৃদ্যতা বেড়েছে, ব্যবসায়ীদের মধ্যে হয়েছে শত শত কোটি টাকার চুক্তির আনুষ্ঠানিকতা। যে মহামারীর জন্য মানুষের মধ্যে নৈকট্য কিংবা স্পর্শকেই দায়ী করা হচ্ছে, তার মোকাবেলা এবং পরবর্তী দুনিয়া হ্যান্ডশেককে অছুত বলে ঘোষণা করবে? মাথা না ঝুঁকে সম্ভাষণ জানানো সম্ভব হওয়ায় সপ্তদশ শতকে ইংল্যান্ডে শুরু হওয়া ধর্মীয় কোয়েকের আন্দোলন হাত মেলানোর ব্যাপারটিকে জনপ্রিয় করে তোলে। করমর্দনের সেই জনপ্রিয়তাকে ঝুঁকিতে ফেলেছে ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাস। বিভিন্ন দেশ ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেয়া বিধিনিষেধগুলো আস্তে আস্তে শিথিল করলেও সামাজিক দূরত্বের নির্দেশনা বহাল রাখায় হ্যান্ডশেকের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায় ঢেকে আছে। এটা ঠিক, স্পর্শ ছাড়া মনুষ্য সমাজে অনেক রীতিনীতি কল্পনা করা কঠিন হবে। তবে যেহেতু স্পর্শেই বিপদ, সেহেতু এর বিকল্পগুলোর দিকেও নিশ্চয়ই অনেকের চোখ থাকবে। দুই হাতের তালু চেপে ধরে অপরকে সম্ভাষণ জানানোর চল, ভ্রু উঁচিয়ে আইব্রো ফ্লাশ ও হাসিমুখে সামোয়ান চর্চা, কিংবা বেশ কিছু মুসলিম দেশে নিজের বুকের উপর হাত রেখে শ্রদ্ধা জানানোর নিয়ম হয়তো এর বদলে জোর পাবে। মোবাল্লিক করিম, মাই টিভি। সময়ের বিবর্তনে অনেকটাই এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট। সামনে আরও এগিয়ে যাবে বলে মনে করেন সাবেক অধিনায়করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের সাথে লাইভে আড্ডায় এবার ছিলেন প্রথম প্রজন্মের 3 টেস্ট অধিনায়ক নাইমুর রহমান, হাবিবুল বাশার ও খালেদ মাহমুদ। আড্ডায় তারা ফিরে যান বাংলাদেশ ক্রিকেটের গোড়াপত্তনের ইতিহাসের দিকে। SM আরিফের রিপোর্ট। একটা মোটামুটি ক্লিন ওয়াশরুম ছিল, ওইখান থেকে বালতিতে পানি নিত, বাজার থেকে লেবু আনতো, চিনি আনতো, এই দুইটা হাত দিয়ে গুলাইতো, লবণটা দিত না, কারণ হাতের ঘাম এখান থেকে তো লবণের কাজ হয়ে যেত, বুঝছো? হ্যাঁ, ওইটা ছিল আমাদের এনার্জি ড্রিঙ্ক। আমাদের পেটও খারাপ হতো না, আসলে সব হজম হয়ে যেত। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের লাইভে এবার সাবেক 3 টেস্ট অধিনায়ক নাইমুর রহমান, হাবিবুল বাশার ও খালেদ মাহমুদ। আড্ডায় উঠে এসেছে 90 কিংবা 2000-এর শুরুর দিককার ক্রিকেটের চিত্র। ওই গর্ডন ব্রিজে একটা কোচ, ওই আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, ওই বোলিং কোচ, ওই ব্যাটিং কোচ, ওই ফিল্ডিং কোচ, ওই সব কোচ। আমরা মনে হয় নেটে 3 দিন পর একদিন ব্যাটিং পেতাম। খেলা দেখতাম প্রচুর, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করতাম। আমি সবচেয়ে স্লো ফিল্ডার ছিলাম, তখন আমার মনে আছে আমি ক্যাচ ধরলে কিছু ফিল্ডিং গুলো চিতা করতাম। লাইভে কিছু সময়ের জন্য সাবেক 3 ক্রিকেটার খুলে দিয়েছিলেন স্মৃতির পাতা। মানে $5 তো খাওয়া সম্ভব না, তাহলে কি নিজের টাকায় $5-6 ভাই তখন $1 একটা কোক ইন ইউএসএ। প্যাশনটা কিন্তু অনেক বেশি ছিল তখন, আমাদের প্লেয়ারদের বলো, অফিশিয়ালদের বলো। ক্লাব ক্রিকেটেও আমাদের যেটা ছিল যে আমরা যেইটুক টাকাই কন্ট্রাক্ট হইতো, ওই টাকাটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হইতো না। লিমা স্কুলে খেলতাম, বাসাবোধ একটা বাসায় ভাড়াতে রাখতো, আমাদের খাওয়া দাওয়ার সমস্যা ছিল। একটা সত্যি কথা বলতে হয়, তখন বাঙালিরা দাওয়াত দিলে হেবি খুশি হইতাম। এখন যেমন তামিমরা বাঙালি দাওয়াত যেতে চায় না, আমাদের যদি তামিম তখন বাঙালি দাওয়াত দিয়ে ভাত খেতে পারতাম আর একবার পয়সা আসতো। মিস্টার 50 তখন শুনতে ভালো লাগতো, এখন ভালো লাগে না। তোরা যদি আমাদের 99 ওয়ার্ল্ড কাপের খেলা দেখিস, মনে করবি দুর্জয়ের গেঞ্জি হাফাতার হাতা 3 কোয়ার্টার লাগতো, আমারটা চাইনা গেঞ্জি বল করতে হইতো। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটেছে। সাবেক 3 অধিনায়ক মনে করেন একসময় বিশ্বকাপও জিতবে বাংলাদেশ। ওনারা খেলছিলেন ওই ৭১-এর পরে খেলছিলেন বলেই বাংলাদেশ ক্রিকেটটা ডেফিনেটলি ডেভেলপ করছে, বা আমরা আস্তে আস্তে আজকে তোরা হয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করি, যেমন 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইলো কয়েকদিন আগে, বাংলাদেশ টিম একদিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এটাই আমরা বিশ্বাস করি সবাই। SM আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ বিকেল 5টা জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।